আমরা অলরেডি পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধনের যে একটা প্রথম পার্টটা সেটা অলরেডি করিয়েছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট, এবং দ্বিতীয় পার্টে আজকে টোটাল আলোচনাটা থাকবে এস ব্লক মৌলের বৈশিষ্ট্য, এটার উপরে। এটা কী বৈশিষ্ট্য, কার সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে না করে এরকম, এবং সে থেকে একটু আলোচনা থাকবে যে এই অধ্যায় যেটা প্রথম পার্টে করা উচিত ছিল, যে এই অধ্যায়ের মূল 3টা পার্ট কী কী সেগুলো। তো আমরা আসলে আজকের আলোচনা একটু যাই। ইতিমধ্যে আমি যতটুকু মনে পড়তেছে যে আমি এস ব্লকের বৈশিষ্ট্য পর্যন্ত একটু আলোচনা করেছি। তো শেষ কথাটা হয়তো এখানে এই 8 নাম্বার যে লেখাটা সেটা হয়তো সেখানে আমি উল্লেখ বা আলোচনা করিনি। সেটা হচ্ছে যে যখন আমরা এস ব্লকের মৌলগুলোকে আমরা শিখার মধ্যে রাখবো, দ্বিতীয়তে সেটা অবশ্যই দেখেছো, শিখার কথাটা একটু আলোচনা করা হয়েছিল। তো যখন আমি শিখার মধ্যে ধরবো, মানে যখন আমি একটা ফায়ারের উপরে এটাকে যখন ধরবো, তখন সে আসলে কী ধরনের বর্ণ আমাকে দেখাবে, সেটা এক একটা ধাতুর ক্ষেত্রে বা এক একটা মৌলের ক্ষেত্রে এক এক রকম হবে। যেমন আমি যদি লিথিয়ামকে ধরি, তাহলে সে আসলে আমাকে শিখার মধ্যে লাল কালারের বর্ণ দেখাবে, একেবারে লাল। সোডিয়ামকে দেখালে সে সোনালি হলো। সবচেয়ে পরীক্ষায় বেশি আসে সোডিয়াম, যে সোডিয়াম শিখার মধ্যে কী ধরনের বর্ণ প্রদর্শন করে। তো সোডিয়াম, ক্যালসিয়াম, এই দুটা। তো এ দুটাই আশা করি এ দুটোই শিখবে এমন আমাকে প্রতিটাই একেবারে মাথায় গেঁথে রাখতে হবে। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। এরপর আমার পটাশিয়ামের জন্য বেগুনি, এরপর হচ্ছে যে আমার রুবিয়ামের জন্য হচ্ছে লাল, ক্যালসিয়ামের জন্য হচ্ছে ইটের মতো লাল, খালি লাল নয়, এটা ইটের মতো লাল। সুতরাং এটা একটু স্পেসিফিক মনে রাখতেই হবে। এরপরে বেরিয়ামের জন্য হচ্ছে আমার আপেলের মতো সবুজ, এবং স্ক্যান্ডিয়ামের মতো হচ্ছে গাঢ় লাল। তো এইভাবে আমার কোন ধাতুটা শিখার মধ্যে কী ধরনের বর্ণ আসলে আমাকে দেখাচ্ছে বা দেখাবে সেটা আমাদের আসলে মাথায় নিতে হবে। এরপর হচ্ছে আমি একটা নতুন একেবারে আলোচনা, সেটা হচ্ছে হাইড্রেশন জিনিসটা আসলে কি বলতেছে। কোনো আয়নিক যৌগকে, কেন আমি হাইড্রেশন এখানে আলোচনা করতেছি, তার কারণ হচ্ছে আমার এস ব্লক মৌলগুলো অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই ধাতুগুলো আসলে আয়নিক যৌগ তৈরি করে। তো এখানে এই কথাটাই আসছে যে কোনো আয়নিক যৌগকে পানিতে রাখা হলে যৌগটির প্রতিটি আয়নের চারপাশে পানির বিপরীত আধানের অবস্থান গ্রহণের ঘটনাকেই হাইড্রেশন বলা হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যে সাপোজ আমি যদি বলি যে একটা আমি আয়নিক যৌগ নিলাম, যে এটা হচ্ছে সোডিয়াম হচ্ছে ক্লোরাইড, আর আমি যদি পানির কথা বলি, একটা পানির মধ্যে আমার তৈরি হবে হাইড্রোজেন এবং তৈরি হবে হাইড্রোক্সিল। তো যখন আমি এই আয়নিক যৌগটাকে আমি যখন পানির মধ্যে রাখবো, তখন এটা আসলে আয়নগুলো বিভাজিত হবে, একটা হবে সোডিয়াম প্লাস, একটা হবে ক্লোরিন মাইনাস। এই যে আমার পানির যে দুইটা আয়ন, এই যে আমার পজিটিভ যেটা সেটা দেবে নেগেটিভের কাছে, আর যেটা নেগেটিভ সেটা দেবে পজিটিভের কাছে। এটাই তারা বলছে যে প্রতিটি আয়ন চারপাশে পানির বিপরীত আধানের কাছে অবস্থান করবে। অর্থাৎ আমার যেটা সোডিয়াম সেটা পানির যে নেগেটিভ আয়ন যেটা হাইড্রোক্সিল আয়ন তার চারপাশে অবস্থান করবে বা তার পাশে অবস্থান করবে, এবং একই সাথে আমার যে ক্লোরিন আয়ন নেগেটিভ যে আয়নটা সে অবস্থান করবে আমার হাইড্রোজেন অর্থাৎ পজিটিভ পানির পজিটিভ আয়নটার সাথে। সেটাই আসলে বলছে যে এই যে ঘটনাটা, এই যে অবস্থান করবে, এই যে ঘটনাটা, এটাকে বলা হয় হাইড্রেশন। তো হাইড্রেশন আসলে কম বেশি কীভাবে নির্ভর করে, বা কোন আয়নিক যৌগের হাইড্রেশন বেশি হবে বা কম হবে, আমাকে বলা হলো যে আয়নের আকার যত ছোট, এটা তারা বুঝেছে ছোট, আয়নের আকার যত ছোট হবে হাইড্রেশন তত বেশি হবে। আবার অন্যভাবে আমি বলতে পারি যে আমার আয়নের চার্জ যত বড় বা বেশি হাইড্রেশন তত বেশি। এই দুটো কথা মাথায় নিতে হবে। তো আমরা পরবর্তী আলোচনা দেখি। যেমন আমরা এখানে দেখব, যেমন আমাদের বলা হলো যে এখানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর হাইড্রেশন ক্রম। যেমন সবচেয়ে বেশি আমি যদি লিথিয়াম দিয়ে কোনো যদি আয়নিক যৌগ তৈরি করি, যেমন লিথিয়াম ক্লোরাইড, মানে সবগুলোর সাথে ক্লোরিন দিয়ে দিলাম, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সেই ক্ষেত্রে লিথিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি হাইড্রেশন হবে। কেন? কারণ হচ্ছে লিথিয়াম আয়ন, লিথিয়াম হচ্ছে তোমার আকারে সবচেয়ে ছোট এবং চার্জ সবচেয়ে বেশি। তা আমরা একটু আগে ক্রমটা মানে একটু সম্পর্ক দেখে এসেছি যে আমার একটা আয়নের আকার যত ছোট হবে হাইড্রেশন তত বেশি হবে। তাহলে লিথিয়ামের তোমার এই আয়নটার আকার কিন্তু সোডিয়াম থেকেও কিন্তু অনেক ছোট, মানে এদিকে ক্রমান্বয়ে বাড়তেছে। দেখো যত বাড়তেছে হাইড্রেশন তত কমতেছে। তার মানে আমার লিথিয়াম সবচেয়ে ছোট বলে এর হাইড্রেশন সবচেয়ে, আয়নের আকার সবচেয়ে ছোট বলে এর হাইড্রেশন সবচেয়ে বেশি। তারপরে
তারপরে পটাশিয়ামে, তারপর রুবিডিয়াম, সিজিএম, এইভাবে চলতে থাকবে। একইভাবে তুমি যদি গ্রুপ 2 এর কথা বলো একই রকম। তুমি যদি, আমি তো আকার দিয়ে বললাম, চার্জের কথা বললো একই রকম। যেমন আমার লিথিয়ামের চার্জ হচ্ছে সবচেয়ে বেশি, গ্রুপ 1 মধ্যে সবচেয়ে চার্জ বেশি হচ্ছে আমার এই ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে লিথিয়ামের। এই জন্যই আমার লিথিয়ামের সবচেয়ে বেশি হাইড্রেশন হবে। তারপর হচ্ছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। এইভাবে আমার গ্রুপ 1 পর্যায়ক্রমিকভাবে আমার ধারাবাহিকভাবে এটা হবে। এই ক্রমটা আমার পরীক্ষা দিতেই পারে যে নিচের কোনটি হাইড্রেশন ক্রম সঠিক। এখন আমি হয়তো এখানে মৌল বা চার্জ আকারে প্রদর্শন করছি, তোমার পরীক্ষা হয়তো থাকবে সেখানে এটাকে কী বলে আয়নিক যৌগ হিসেবে। যেমন তোমাকে সেখানে লিখবে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তখন ওটা থাকবে। তো তার সাথে ক্লোরাইড আছে, ক্লোরিন আছে না, ব্রোমিন আছে নাকি আয়োডিন আছে, অথবা অন্য কোনো অধাতু আছে, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে ধাতুটা কী। ধাতু দেখে আমি আকারের ক্রম বলি, চার্জের কম বেশি বলি, ওই দুইটা মূল পয়েন্ট অনুযায়ী আমি বলে দিব যে আমার এই ক্রমটার হাইড্রেশন সঠিক দিয়েছে বা ওই ক্রমটার হাইড্রেশন সঠিকভাবে ক্রমটা দিয়েছে। এভাবে আমাকে আনসার করতে হবে। এরপর আমরা চলে যাব গ্রুপ 2 এর কার্বনেটের দ্রাব্যতার ক্রম। আমার সেই ক্ষেত্রে দ্রাব্যতা কার্বনেট যৌগ যারা তৈরি করে আর কি, যেমন সেক্ষেত্রে আমার একেবারে যত আমি ডান দিকে যাব, সেই ক্ষেত্রে যত আমি নিচের দিকে যাওয়ার ক্ষেত্রে আমার কার্বনেটের দ্রাব্যতা ক্রমান্বয়ে কমতে থাকবে। ঠিক আছে, যেমন ম্যাগনেসিয়াম কার্বনেটের দ্রাব্যতা সবচেয়ে বেশি, এটা সবার উপরে, গ্রুপ 2 সবার উপরে বলা যায়। তার উপর অবশ্য আরেকটা সিস্টেমে লিখি নেই। এরপর আছে ক্যালসিয়াম কার্বনেট, এরপর আছে স্ক্যান্ডিয়াম কার্বনেট। এইভাবে আমার কার্বনেটের দ্রাব্যতার ক্রমটা কমতে থাকবে নিচের দিকে। যত আমি গ্রুপ 2 নিচে যেতে থাকবো, তত আমার কার্বনেটের দ্রাব্যতা কমতে থাকবে। ততই একইভাবে সালফেটের দ্রাব্যতা আমার একইভাবে গ্রুপ 2 নিচের দিকে যেতে থাকলে কমতে থাকবে। এটা ক্রমগুলো আমাদের মাথায় রাখতে হবে, বা কি কথা বলতেছি সেটা মনে রাখতে হবে। কিন্তু আমি যদি বলি যে কার্বনেট এবং সালফেটের যেরকম নিচের দিকে যেতে থাকলে গ্রুপ 2 আমার দ্রাব্যতা বাড়তে থাকে, কিন্তু আমার উল্টো ঘটনা হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ক্ষেত্রে। যেমন আমি যত নিচের দিকে যাচ্ছি তত আমার কিন্তু দ্রাব্যতা বাড়তেছে, কমতেছে না। আমার যত হাইড্রোক্সিল আয়নের ক্ষেত্রে, আমি যদি বেরিয়াম হাইড্রোক্সিলের কথা বলি, বেরিয়াম হাইড্রোক্সিল অপেক্ষা আমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিলের কিন্তু দ্রাব্যতা বেশি। এর মানে হচ্ছে আমি গ্রুপ 2 যত নিচে হাইড্রোক্সিলের ক্ষেত্রে যত নিচের দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার দ্রাব্যতা কিন্তু আমার ক্রমান্বয়ে কমতেছে, বাড়তেছে। কিন্তু আমার কার্বনেট এবং সালফেটের ক্ষেত্রে কী ছিল, যে আমার কমতেছিল। ঠিক আছে, এই যে ঘটনা, এটা আমাকে মনে রাখতে হবে। এরপরে এস ব্লকের মৌলসমূহ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আসলে কী উৎপন্ন করে। এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে। আমি 2টা বিক্রিয়া দিয়ে উদাহরণ দিয়ে দিয়েছি, উদাহরণগুলো মনে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউতে বারবারই আসে যে অক্সিজেনের সাথে এস ব্লকের মৌলগুলো বিক্রিয়া করে কী উৎপন্ন করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অবশ্যই অক্সাইড উৎপন্ন করবে। সেক্ষেত্রে 3 ধরনের অক্সাইড উৎপন্ন করে। কী কী? সাধারণ অক্সাইড, ফার অক্সাইড, সুপার অক্সাইড। আমরা অনেক সময় সাধারণ অক্সাইড, সুপার অক্সাইড এবং ফার অক্সাইডের মধ্যে আসলে তালগোল ফাঁকিয়ে ফেলি, আমরা এগুলো ঠিক করে চিনিও না। মনে রাখতে হবে, যখন তুমি দেখবা যে আমার ওই মৌলটা আর অক্সিজেনের মধ্যে 2:2, অর্থাৎ 2টা করে হচ্ছে যে পরমাণু আছে, তখন আমি তাদেরকে বলবো পার অক্সাইড। যখন আমি দেখব যে আমার ওই মৌলটা এবং হচ্ছে অক্সিজেনের মধ্যে আসলে আমার যে বিক্রিয়াটা হয়েছে, সেখানে আমি যদি দেখি যে আমাদের মানে এক যদি দেখি, যেমন লিথিয়ামও এখানে একটা, আমার অক্সিজেনও একটা, বা লিথিয়ামও 2টা, অক্সিজেনও হচ্ছে 2টা, মানে সমান সমান হলে তখন আমি তাদেরকে বলবো সাধারণ অক্সাইড। আর যখন তুমি দেখবে যে তোমার হচ্ছে যে অক্সিজেন হচ্ছে 2টা পরমাণু আর ওই ধাতুটা হচ্ছে একটা, মানে 1:2, যখন এরকম হবে তখন আমি তাদেরকে বলবো সুপার অক্সাইড। তাহলে এই যে এটা হচ্ছে আমার সাধারণ অক্সাইড, এটা হচ্ছে আমার ফার অক্সাইড, এটা হচ্ছে সুপার অক্সাইড। এগুলো মনে রাখতে হবে, কারণ না চিনে তুমি অনেক এমসিকিউ ভুল করবা। আমি যখন ফ্রি ব্লক নিয়ে আলোচনা করব তখন এটা সবচেয়ে বেশি আসলে উঠে আসবে। তো সেখানে আমি বিক্রিয়াগুলো একদম লিখে দিয়েছি। আসলে আমার যখন এই যে একটা ধাতুর সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করলো, তখন আমার সেই ক্ষেত্রে এটা সাধারণ অক্সাইড উৎপন্ন করলো, এবং সবচেয়ে বেশি সাধারণ অক্সাইড উৎপন্ন করবে। আর এই ক্ষেত্রে দেখো, এখানে আমার 4টা লিথিয়াম, এখানে হচ্ছে আমার 2টা অক্সিজেন, তার মানে হচ্ছে অনুপাত 4:2 অথবা 2:1, যেটা আমি এখানে লিখে দিয়েছি। এরকম হলেই কেবল সাধারণ অক্সাইড উৎপন্ন হবে। আবার তুমি এখানে দেখো 2টা সোডিয়াম, 2টা অক্সিজেন, তার মানে সমান সমান, মানে 2:2, 2টা সোডিয়াম, 2টা অক্সিজেন। এই ক্ষেত্রে আমার ফার অক্সাইড উৎপন্ন হবে। আবার এখানে দেখো ক্যালসিয়াম একটা,
অক্সিজেন 2টা, মানে 1:2। যখন এরকম অনুপাত ভিত্তিক আমার বিক্রিয়া ঘটবে তখন সেই ক্ষেত্রে আমার সুপার অক্সাইড উৎপন্ন হবে। তো এস ব্লক ভিত্তিক আমাদের আসলে আলোচনা ছিল এইটুকুই। তো আমি প্রথমে যেটা বলেছিলাম যে শেষ দিকে আসলে এই অধ্যায়ে কী কী আছে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। তো অধ্যায়টার নাম দেখতে পারতেছি যে আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড এলিমেন্ট অ্যান্ড কেমিক্যাল বন্ডস। তো এই অধ্যায়ের আসলে 3টা পার্ট রয়েছে। 3টা পার্টের প্রথমটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমার প্রথম পার্টে রয়েছে আমার কী যে ইলেকট্রন বিন্যাস, যেটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এরপরে হচ্ছে যে এসপিডিএফ ব্লক মৌলের রসায়ন, যেটা আমি ইতিমধ্যে আজকে এসের বৈশিষ্ট্যগুলো বা কী করে না করে সব পড়িয়ে ফেলেছি। এভাবে পিডিএফেরও পড়ানো হবে। ওখান থেকে আমার খ এবং এমসিকিউর কোশ্চেন আসলে পরীক্ষায় আসবে। এরপর রয়েছে আমাদের অবস্থান্তর মূল কী বা আন্ত অবস্থান্তর মূল কী, জটিল আইন কী, এগুলো পড়ানো হবে। বিশেষ করে এগুলো ডিতে যখন যাব ডির ক্ষেত্রে এগুলো পড়াবো। এরপর রয়েছে আমাদের মূল সমূহের পর্যায় ভিত্তিক ধর্ম। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং এখান থেকে প্রশ্ন 100% হবে, একেবারে 100%। এই যে আমি 3টে 1, 2, 3 যেটা লিখে রেখেছি, এখান থেকে একটা সিকিউ হওয়া একেবারে 100%। তোমার অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন হবে কি না এটা শিওর না, কিন্তু এই জায়গা থেকে হবে, মানে একেবারে কোনো ভিন্নতা নেই। যেমন আয়নিক শক্তি, ইলেকট্রন আসক্তি এবং হচ্ছে যে ঋণাত্মকতা, এগুলো আমি যখন আলোচনা করবো তখন আবার এগুলো লিখবো, সমস্যা নেই। আমার দ্বিতীয় পার্টে রয়েছে সংকরায়ন। এটা একেবারেই বাকি জিনিসগুলো যদিও কোনো না কোনোভাবে নবম দশম শ্রেণীতে দেখেছে, কিন্তু এই জিনিসটা একেবারে দেখুন, এটা একেবারে নতুন, সংকরায়ন বা বন্ধন। তো সেক্ষেত্রে সংকরায়ন কি, এসপি স্কোয়ার, sp3 কাকে বলে, এগুলো কি, সংকরায়ন কি, অজৈব যৌগের সংকরায়ন নির্ণয় করতে পারে, আয়নের জৈব যৌগের সংকরায়ন নির্ণয় করতে পারে, এগুলো এমসিকিউতে আসবে। অলসো আরও রয়েছে যেটা সিকিউর জন্য, সেটা হচ্ছে যে রিটেন পার্ট। ফর্মের 2টাতে আমাদের আসে যে লন ফেয়ার ইলেকট্রন নেই, লন ফেয়ার ইলেকট্রন আছে, এগুলো এখন চিনবা, জাস্ট আমি পার্টগুলো পরিচয় করাচ্ছি, একটু জেনে রাখো ওটাই। এরপর হচ্ছে তুলনা করা, এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন হয় এখান থেকে। এরপর আমাদের এই অধ্যায়ের তৃতীয় পার্টটা হচ্ছে যে আমাদের হাইড্রোজেন বন্ধন কাকে বলে, এটা কতে আসে আর এমসিকিউতে আসে। হাইড্রোজেন বন্ধন কাদের ক্ষেত্রে হবে, কাদের আছে কাদের নেই, এবং অনেক সময় হাইড্রোজেন হচ্ছে যে তুলনা করতে গিয়ে, যেমন H2O তো হচ্ছে তরল, মানে পানি হচ্ছে তরল, কিন্তু H2S হচ্ছে গ্যাসীয়, কেন, এই ব্যাখ্যাটা অনেক সময় আমাদের সিকিউতে আসে। আবার যেহেতু আমাদের নাম বলে দিয়েছে, এই ক্ষেত্রে এটা খতে আসবে। কিন্তু যদি বিক্রেতা অনেক সময় উদ্দীপক অনেক সময় আমাদের এমনভাবে ব্লকটা সাজাবে যে এখানে হচ্ছে যে আমাদের এটাকে কি বলে, যে আমাদের এইচ, আমাদের ও, অক্সিজেন, এগুলো চিনতে হবে, মানে ABC এরকম নাম দিবে, অজ্ঞাত হিসেবে মৌলগুলো ব্যবহার করবে। সেক্ষেত্রে নাম জানার পরে আমার নাম যদি জেনে নিতে হয় উদ্দীপক থেকে, সেক্ষেত্রে এইসব প্রশ্ন আসবে আমাদের ঘ বা ঘতে আসবে। তো এগুলো ক্লিয়ার থাকতে হবে। তো আজকে এই পর্যন্ত আলোচনা, যে আমাদের কী আছে এই অধ্যায় সেটা একটু বললাম, আর একই সাথে এস ব্লকে যত বৈশিষ্ট্য, কার সাথে বিক্রিয়া করি, কী উৎপন্ন করি, অথবা বিভিন্ন প্রকার ক্রম ছিল, বৈশিষ্ট্য ছিল, এগুলো অবশ্যই ভালো করে মাথায় নিয়ে নেবে। আর আমি প্রায় কথা বলি যে হচ্ছে যে যতটুকু পড়ানো হচ্ছে আজকে, সেটা আজকেই ক্লোজ করে ফেলার চেষ্টা করবে, যাতে আমার পড়াটা না যাবে। সো আজকে এই পর্যন্তই।